প্রথম বোর্ডের ম্যাথটা শুরু করা যাক। প্রথম বোর্ডের ম্যাথটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালের। আচ্ছা, কি কি ইনফরমেশন দিছে আমি একটু চিত্রের মাধ্যমে দেখাইছি। নর্মালি কোশ্চেনের মধ্যে লেখা ছিল, কিন্তু আমি চিত্রের মাধ্যমে দেখাইছি যাতে বুঝতে ইজি হয়। আচ্ছা, চলে আসি। আমাদের কাছে দুইটা তার দেওয়া আছে, যেখানে দুইটা তারের ব্যাস যথাক্রমে দেওয়া আছে 2 মিলিমিটার ও 4 মিলিমিটার, এবং দ্বিতীয় তারটার পয়সন অনুপাত দেওয়া আছে, যেটার মান হচ্ছে কত 0.4। এরপর আমরা কি করছি, অভিন্ন ওজন প্রয়োগের পর, অর্থাৎ দুই ক্ষেত্রে আমরা ওজন প্রয়োগ করছি কি সেম পরিমাণ। অভিন্ন ওজন প্রয়োগের ফলে হয়েছে কি দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি, অর্থাৎ এই যে সেকেন্ড তারটা আছে ওর যে দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ওইটা প্রথম তারটার কত তৃতীয়াংশ, 1/3 পরিণত হয়েছে। আচ্ছা, একটু খেয়াল করি, অর্থাৎ এই ইনফরমেশনটাকে কিভাবে লিখতে পারি আমরা, এই যে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি যেটা L2 দিলাম, এটা হবে প্রথম তারটার 1/3। তাহলে প্রথম তারটার 1/3 মানে কি, প্রথম তারটার 1/3 এইটা। তাহলে এই ইনফরমেশনটাও আমরা কি করলাম, সূত্রের মাধ্যমে লিখে ফেললাম। এবার আসি, প্রথম কোশ্চেনে বলছে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি 5% হলে, তাহলে দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি 5%। এটার মানে কি, এটার মানে হচ্ছে গ নাম্বারটা দেখি, দ্বিতীয় তারের দৈর্ঘ্য বৃদ্ধি, দ্বিতীয় তার মানে এই যে এটা, তাহলে দ্বিতীয় তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি দ্যাট ইজ L2, এটার মান কি বলছে, বলছে 5% বৃদ্ধি, অর্থাৎ ওর যে আদি দৈর্ঘ্য ছিল এর 5% বৃদ্ধি পাবে। তাহলে আদি দৈর্ঘ্যটাকে তো আমরা নর্মালি ক্যাপিটাল দিয়ে লিখি, এটা L2 দিলাম 5% বৃদ্ধি, তাহলে L2 এর 5% বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এটাকে একটু সাজায় লিখলে আসবে ইনটু 5/100, তাহলে আসতেছে 0.05 L2। তাহলে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে ওইটা আমরা পেয়ে গেলাম। এবার আসি, বলছে ব্যাসার্ধ তাহলে কতটুকু কি পাবে, হ্রাস পাবে, অর্থাৎ সোজা কথা ব্যাসার্ধের হ্রাস কতটুকু এটাকে আমরা স্মল r2 দিয়ে লিখলাম, ওইটার হ্রাস কতটুকু, অথবা এটাকে ডেল L2 লিখতে পারি, এটাকে ডেল r2 লিখতে পারি চাইলে আমরা। তাহলে এটা কতটুকু হ্রাস পাবে বা বৃদ্ধি পাবে ওইটা পরে দেখা যাবে, সোজা কথা হচ্ছে কতটুকু চেঞ্জ হয়েছে ওইটা আমাদের লাগবে। এবার আসি, ওইটার ব্যাস দেওয়া আছে আমাকে, দ্বিতীয় তারের ক্ষেত্রে কাহিনী করতেছি কিন্তু আমরা, এটা দ্বিতীয় তার আসি। তো দ্বিতীয় তারের ব্যাস দিছে আমাদেরকে 4 মিলিমিটার, তাহলে ব্যাস যদি 4 মিলিমিটার হয় তাহলে ইজিলি আমরা ব্যাসার্ধটা বের করতে পারি। ব্যাসার্ধ কত চলে আসবে, ব্যাসার্ধ চলে আসবে হচ্ছে 2 মিলিমিটার। তাহলে আসি, তো আমরা বলছিলাম যে ব্যাসার্ধের পরিবর্তন এবং দৈর্ঘ্যের পরিবর্তন সেম এককে থাকলে হচ্ছে, এরকম না যে হচ্ছে দুইটাকে মিটারে নিতে হবে বা এসআই এককে নিতে হবে। এবং আমাদের এই ক্ষেত্রে যেহেতু ব্যাসার্ধের পরিবর্তন বলছে, একটু খেয়াল করো, দৈর্ঘ্যের পরিবর্তন ব্যাসার্ধের পরিবর্তন, তাহলে বুঝতে পারতেছো এই যে এর মধ্যে দৈর্ঘ্য বৃদ্ধি আর পার্শ্ব বৃদ্ধির দুইটা ঘটনা আছে, অর্থাৎ আমাদের সিগমা লাগবে। দেখো তো সিগমা 2 এর মান আমাদেরকে দেওয়া আছে যে ওর পয়সন অনুপাতের মান কত 0.4, তাহলে লিখে ফেললাম 0.4। এবার আসি, তাহলে আমরা ইজিলি লিখতে পারি এখন পয়সন অনুপাতের সূত্র জানি সিগমা সমান কি জানি আমরা, মাইনাস দিয়ে L ডেল R ডিভাইড বাই R ডেল L। তাহলে আমরা এই জায়গার মধ্যে মান বসাই দিলে কি পাবো, মাইনাস L মানে হচ্ছে ওর আদি দৈর্ঘ্য কতটুকু ছিল, এই জায়গায় আদি দৈর্ঘ্যটাকে আমরা L2 ধরে নিয়েছিলাম, তাহলে L2 ইন্টু ডেল R, ডেল Rটা কি কতটুকু ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে আমরা ওইটাই কি করতে যাচ্ছি, বের করতে যাচ্ছি, তাহলে ডেল R2 দিলাম, তার ডিভাইড বাই R, ওর ব্যাসার্ধ কতটুকু ছিল R2 এর মানের সমান দ্যাট ইজ 2 মিলিমিটার, ইনটু ডেল L কতটুকু দৈর্ঘ্যের কি হচ্ছে পরিবর্তন হচ্ছে, দেখো তো কতটুকু হয়েছে 0.05 L2, তাহলে লিখে দিলাম 0.05 L2। তাহলে আসি, তো সিগমার মানটা কত জানি আমরা, সিগমার মানটা এই যে এখান থেকে পেয়ে গেছি আমরা যে সিগমার মানটা হচ্ছে 0.4। তাহলে এই জায়গা থেকে আমাদের দরকার ডেল R2টা বের করা, তাহলে ডেল R2 সমান আসবে, একটু খেয়াল করো তো, এই জায়গা থেকে L2 কাটা চলে যাবে সুন্দর মতো, তারপর কি হচ্ছে এই যে ডেল R2 বের করলে এটা গুণ আকারে আসবে, এটাও গুণ আকারে আসবে, তাহলে একটু আসি, মাইনাসটা চলে আসলে এর পাশে মাইনাস 0.4 ইন্টু 2টাও গুণ হইলো, 0.05টাও গুণ হইলো। এই যে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে মানটা আসবে ওইটাই হবে আমাদের অ্যান্সার। একটু খেয়াল করবা, মাইনাস চিহ্ন দ্বারা ইন্ডিকেট হচ্ছে কি যে দৈর্ঘ্য ব্যাসার্ধটা কি পেয়েছে, ব্যাসার্ধটা হ্রাস পেয়েছে। ওরা অলরেডি বলছিল যে ব্যাসার্ধ কতটুকু হ্রাস পাবে, তাহলে আমরা বলবো কি এতটুকু হ্রাস পাবে, অর্থাৎ পজিটিভ মান দিয়ে লিখবো যে এতটুকু হ্রাস পাবে। দেখছো খুবই ইজি একটা ম্যাথ, তুমি যদি থিওরিটা আগেই পড়ে ফেলো তাহলে ম্যাথটা কোনো ব্যাপার না, আমরা পয়সন অনুপাতের থিওরি অলরেডি পড়েছিলাম। এবার 4 নাম্বার ম্যাথটা বলছে কোন তারটি অধিকতর স্থিতিস্থাপক। আচ্ছা, কোন তারটি অধিকতর স্থিতিস্থাপক, এই ঘটনাটা আমরা কিভাবে প্রুফ করতাম মনে আছে, থিওরি যদি পড়ে থাকো যে আমাদের কোন তারটি অধিকতর স্থিতিস্থাপক, এই ঘটনাটা আমরা বের করতাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক দিয়ে। আমরা বলছিলাম একটা কথা যে স্থিতিস্থাপক গুণাঙ্ক যার যত বেশি হবে, স্থিতিস্থাপক গুণাঙ্ক যার যত বেশি হবে ও তত বেশি কি হবে, স্থিতিস্থাপক হবে, এক কথায় অ্যান্সার শেষ।
এটা বের করতে হবে আমাদেরকে, অর্থাৎ স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করতে হবে। এবার একটু খেয়াল করো, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি বের করতে হয় আমাদেরকে দৈর্ঘ্য রিলেটেড কাহিনীগুলো দেওয়া আছে। দেখো যে ওর দৈর্ঘ্য এতটুকু এতটুকু হয়েছে, তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির কাহিনীগুলো যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বলতে পারতেছি যে আমি কার গুণাঙ্ক বের করবো, ইয়ং এর গুণাঙ্ক বের করবো। তাহলে একটু চলে আসি তো, ইয়ং এর গুণাঙ্ক বের করতে গেলে আমাদের ঘ নাম্বার কোশ্চেনে একটু বুঝো আগে, ইয়ং এর গুণাঙ্ক বের করতে হলে আমরা জানি y = f ক্যাপিটাল L বাই a স্মল l, দুই ক্ষেত্রে বের করতে হবে। এবার আসি, তাহলে প্রথম ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, প্রথমে এফ এর মানটা দিয়ে খেয়াল করলাম, আমরা বলের মানটা খেয়াল করলাম। আচ্ছা দেখো এই জায়গায় বলছে অভিন্ন ওজন প্রয়োগের ফলে, কিন্তু মানটা দিয়ে দেয় নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ডিরেক্ট ওয়াই এর মানটা পাবো না। কেন? কারণ আমাদের কাছে বলের মানটা দেওয়া নাই, কিন্তু দুইটার মধ্যে তুলনা করলেই কাজ হয়ে যাবে। তাহলে আমরা ইকুয়েশন লিখে ফেলি। প্রথম তারের ক্ষেত্রে y1 নাম দিলাম ইকুয়াল টু, আমরা সূত্র জানি FL বাই AL, তাহলে F L ডিভাইড বাই A স্মল l। এবার একটু খেয়াল করবা, আচ্ছা আমাদের দুইটা তারের ক্ষেত্রেই দেখো তো দৈর্ঘ্য রিলেটেড কোনো ঘটনা বলা নাই, তাহলে আমরা বুঝলাম এর দৈর্ঘ্য আর এর দৈর্ঘ্য হুবহু কি অবস্থা আছে, সেম অবস্থায় আছে। কোশ্চেনের মধ্যেও বলা আছে যে ওরা সমদৈর্ঘ্যের। তাহলে একটু আসি, তাহলে এল বুঝলাম সেম, তাহলে এফ আর এল দুইটা কোনো চেঞ্জ করবো না, ক্ষেত্রফলে আসো। আচ্ছা ওর ব্যাসার্ধ আর ওর ব্যাসার্ধ কি সেম, মানে ব্যাস কি সেম না, ব্যাস যেহেতু সেম না তাহলে ক্ষেত্রফল সেম হবে না। তাহলে এটাকে আমরা A1 নাম দিলাম। ওর দৈর্ঘ্য বৃদ্ধি দেখো তো, ওদের দুইজনের দৈর্ঘ্য বৃদ্ধি কি সেম না, তাহলে এটাকে L1 নাম দিলাম। এবার আসো A1 এর সূত্র আমরা জানি, A1 এর সূত্র হবে পাই আর স্কয়ার, কিন্তু আর দেওয়া নাই, আমাদেরকে কি দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া, সরি ব্যাস দেওয়া আছে। তাহলে আমরা লিখবো d1/2 হোল স্কয়ার। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখলে আসবে 1/4 পাই d1 স্কয়ার। এবার আসো, তাহলে এই জায়গার মধ্যে বসাই দিলাম f ক্যাপিটাল L ডিভাইড বাই 1/4 পাই d1 স্কয়ার ইনটু L1 এর জায়গায় L1 রেখে দিলাম। তাহলে এটা y1 এর ফার্স্ট ইকুয়েশন পেয়ে গেলাম আমরা। ইকুয়েশন আকারে রেখে দিয়েছি কারণ আমাদের কাছে সবগুলা মান নেই, যে f l এগুলোর কোনো মান দেওয়া নাই। এরপর চলে আসি দ্বিতীয় তারের ক্ষেত্রে। দ্বিতীয় তারের ক্ষেত্রে আবার আমরা কি লিখতে পারি, সেম ইকুয়েশন লিখতে পারি, y2 সমান, দেখো তো দুই ক্ষেত্রেই আমরা জানি বল এবং দৈর্ঘ্য সেম, তাহলে এফ এল আবারও সেম থাকবে, ক্ষেত্রফল সেম না। কেন? কারণ এই যে ব্যাস সেম না। তাহলে আমরা এবার আবার A2 দিলাম, ইনটু কি আসবে L2, কারণ দৈর্ঘ্য বৃদ্ধিটাও সেম না। তাহলে আসি তো এটাকে একটু সাজিয়ে রেখেছি FL বাই, তাহলে A2 মানে আমরা জানি ওই যে একটু আগে বের করছি 1/4 পাই কি আসবে D2 স্কয়ার ইনটু আসবে কি L2। তাহলে এটাকে আমরা কয় নাম্বার ইকুয়েশন নাম দিয়ে ফেলবো, অর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তাহলে এই দুটো ইকুয়েশনের মধ্যে এবার কি করতে হবে, তুলনা করতে হবে। তাহলে একটু খেয়াল করি, করব 1 ডিভাইড বাই 2 করলাম আমরা, তাহলে আসবে কি y1 ডিভাইড বাই y2। এবার আসো কি কি জিনিস কাটা যাচ্ছে একটু খেয়াল করো তো, উভয় পক্ষে মানে উভয়েরই ডান পাশে কি আছে, FL আছে, দুইটাই কি চলে যাবে, কাটাকাটি চলে যাবে। তাহলে আসো তো থাক পুরোটা লিখি দাও আমরা, FL ডিভাইড বাই আসবে 1/4 পাই d1 স্কয়ার ইনটু L1 ডিভাইড বাই, নিচে আসবে হচ্ছে FL বাই 1/4 পাই d2 স্কয়ার ইনটু L2। তারপর আসি তো, এই ক্ষেত্রে আমরা জানি একটা কথা জানি যে FL কাটা চলে যাবে, উপরে চলে আসবে। একটু খেয়াল করো আরো কি কি কাটা যায় সবগুলো কেটে ফেলি। তাহলে FL গেল 1/4 যাবে, পাই কাটা যাবে, আর কিছু কাটা যাচ্ছে না। তাহলে একটু আসলে এটা একটু সাজিয়ে লিখলে কি আসবে, উপরে উঠাই ফেললাম, উপরে উঠাইলে কি আসবে y1 ডিভাইড বাই y2, L2টা উপরে চলে আসবে, লিখলাম L2টা উপরে, D2 স্কয়ারটা উপরে চলে আসবে। তাহলে L2 নিচে L1 কে লিখলাম ইনটু D2 স্কয়ার উপরে চলে আসছে ডিভাইড বাই D1 স্কয়ার লিখলাম। এবার সুন্দর মতো তুমি কি করবা, মানগুলো বসাই দিবা। কিরকম আসি, L2 আর L1 এর সম্পর্ক আসো, L2 L1 দেখো তো L2/L1 আছে, তাহলে আমরা L2/L1 সমান কি লিখতে পারি, এই জায়গা থেকে L2/L1 আসবে আমাদের 1/3, তাহলে বসাই দিলাম 1/3 ইনটু D2 স্কয়ার বাই D1 স্কয়ার। দেখো তো মানগুলো দেওয়া আছে। আচ্ছা উপরে নিচে দুটো যদি মিলিমিটারে থাকে ডাইরেক্ট কাটাকাটি চলে যাবে, তুমি এই মানই বসাইতে পারবো। তাহলে 4 একটা, আরেকটা হচ্ছে তাহলে 2, তাহলে বসাই দিলাম 4 ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তাহলে একটু মুছে এই পাশে লিখি, এই পাশে একটু মুছে লিখি। আচ্ছা তাহলে কি আসতেছে দেখি তো, ওই পাশ থেকে যদি আমরা নিয়ে আসি তাহলে আসবে অর y1 ডিভাইড বাই y2 ইকুয়াল টু কি চলে আসতেছে দেখো তো 1/3, আর এটা কত 2 স্কয়ার চলে আসবে, 4 কে 2 দিয়ে কাটলে 2 আসবে, 2 স্কয়ার মানে 4, তাহলে আসবে 4/3। তাহলে আমরা বুঝতে পারতেছি যে y1 ইকুয়াল টু 4/3 করলে আমরা পাবো হচ্ছে 1.33y2। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারতেছি যে y1 এর মানটা y2 অপেক্ষা কি হবে, y1 এর মানটা y2 অপেক্ষা বড় হবে। তাহলে আমরা সুন্দর মতো লিখতে পারি y1 is greater than y2। তাহলে কে বেশি স্থিতিস্থাপক হবে, অবভিয়াসলি বুঝতে পারতেছো প্রথমটা।
তারটি বেশি স্থিতিস্থাপক, প্রথম তারটি বেশি স্থিতিস্থাপক। তাহলে ইজি একদম। দেখছো, আমরা জাস্ট থিওরিটা বুঝতে হবে যে এটার পেছনে থিওরিটা কি বের করতে হবে আমাকে, এবং আমি ওই অনুযায়ী কাজ করছি। যেহেতু আমাদেরকে এফ আর এল দেওয়া নাই, এই জন্য আমরা এফ আর এল না থাকার কারণে পুরো ঘটনাটাতে কি করছি, জাস্ট ভাগ করে কাজ চালাইছি। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট ম্যাথটাতে চলে আসা যায়। তাহলে সেকেন্ড ম্যাথটাতে চলে আসা যাক। সেকেন্ড ম্যাথে আমাদের হচ্ছে ঢাকা রাজশাহী যশোর সিলেট সম্মিলিত বোর্ডের 2018 সালের কোশ্চেনটি। আচ্ছা, কোশ্চেনটা একটু পড়ে দেখি। আমাদেরকে বলা আছে যে দুইটা একই উপাদানের তার দেওয়া আছে, যাদের দুইজনের দৈর্ঘ্যই কত মিটার, 1 মিটার করে, এবং ওদের শেষ প্রান্তে আমরা 0.05 কেজি ভরের একটা বস্তু ঝুলিয়ে দিচ্ছি। দুইটার ভরই কি বহু সেম। আচ্ছা, দুইটার ভরই সেম, কিন্তু তার দুইটার ব্যাস সেম না। একজনের ব্যাস 2 মিলিমিটার আর একজনের ব্যাস কত, 4 মিলিমিটার। এবার আসি, দুইটাই যেহেতু একই উপাদানের তৈরি, তার সো তাদের ইয়ং এর গুণাঙ্কের মানও কি দেওয়া আছে, সেম দেওয়া আছে। এবার আসি, আমাদেরকে প্রথম কোশ্চেনে বলছে প্রথম তারের একক আয়তনের সঞ্চিত শক্তি কত। এবার আসি, একক আয়তনের সঞ্চিত শক্তি কত, এটা সূত্র আমরা ডাইরেক্ট পড়ে আসছি। যদি পড়ে না থাকো তাহলে লেকচারটা দেখে ফেলো। আচ্ছা, চলে আসি। প্রথম একক আয়তনের সঞ্চিত শক্তির প্রথম সূত্রটা কি, আমরা একক আয়তনের সঞ্চিত শক্তি ডব্লিউ প্রাইম দিয়ে লিখতে পারি। সঞ্চিত শক্তি ছিল হাফ ইন্টু পীড়ন ইন্টু ছিল বিকৃতি, অথবা ইয়ং এর গুণাঙ্ক দিয়ে আরেকটা সূত্র ছিল, ওই সূত্রটা ছিল ওয়াই এল স্কোয়ার ডিভাইড বাই ছিল 2l স্কোয়ার, ওয়াই স্মল এল স্কোয়ার ডিভাইড বাই 2 ক্যাপিটাল এল স্কোয়ার। এবার আসো, আমরা কোন মান দিয়ে করব, একটু খেয়াল করলেই বুঝতে পারবা যে আমাদেরকে ওয়াই দেওয়া আছে, আবার আমাদেরকে ভরও দেওয়া আছে। অর্থাৎ আমরা যে কোনো একটাকে ধরেই কাজ চালাই যেতে পারবো, কোনো সমস্যা হবে না। কিন্তু একটু খেয়াল করো তো, দুইটা ক্ষেত্রেই আমাদের বিকৃতি, দ্যাট ইজ কতটুকু চেঞ্জ হয়েছে স্মল এল, ওইটার মান দরকার। কিন্তু আমাদেরকে শুধু আদি দৈর্ঘ্যটা দেওয়া আছে, কতটুকু চেঞ্জ হয়েছে ওইটা দেওয়া নাই। সো আমরা এই সূত্রটা দিয়ে করার ট্রাই করি। তুমি চাইলে প্রথমটা দিয়েও করে দেখতে পারো, সেম আসবে ওয়াই এল স্কোয়ার ডিভাইড বাই 2l স্কোয়ার। তাহলে আমাদের কাছে ওয়াই এর মান দেওয়া আছে, জানি আমরা ওয়াই হচ্ছে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। তারপর আমাদেরকে ক্যাপিটাল এল, দ্যাট ইজ আদি দৈর্ঘ্যটা দেওয়া আছে, ওর আদি দৈর্ঘ্যটা কত, 1 মিটার। এরপর ওর স্মল এল, অর্থাৎ কতটুকু দৈর্ঘ্য কি হয়েছে, পরিবর্তন হয়েছে, ওই মানটা আমাদেরকে দেওয়া নাই, কিন্তু কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা বের করে নিতে পারি। কিভাবে, ওই যে ইয়ং এর গুণাঙ্কের মাধ্যমে, y = f ক্যাপিটাল L ডিভাইড বাই a স্মল l। তাহলে চলো আসি তো, স্মল এল এর মান কত আসবে, f ক্যাপিটাল L বাই a y। এবার আসো, f মানে আমরা একটা বস্তু ঝুলিয়ে রাখছি যার ভর দেওয়া আছে আমাদেরকে, সো আমরা কি লিখবো, mg ইনটু ক্যাপিটাল L ডিভাইড বাই a। এ মানে হচ্ছে এই তারের কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার আসো, প্রস্থচ্ছেদের ব্যাস দেওয়া আছে আমাদেরকে, তাহলে ব্যাস দেওয়া থাকলে সূত্রটা হয় 1/4 পাই ডি স্কোয়ার ইনটু ওয়াই। ওয়াই এর মানও আমাদেরকে দেওয়া আছে, ঠিক না জিনিসটা? এবার আসো, যেহেতু প্রস্থচ্ছেদটা মিলিমিটারে দেওয়া আছে, আমরা সুন্দর মতো এটাকে মিটারে নিয়ে যাবো। তাহলে মিলিমিটারে দেওয়া আছে 2 মিলিমিটার, মিটারে নিয়ে গেলে আসবে 2 × 10⁻³ মিটার। এবার আসো, তাহলে এটা মিটারে চলে গেলে আমরা ইজিলি এই জায়গায় দেখো তো, এম এর মান জানি, এম এর মান কত দেওয়া আছে আমাদেরকে, 0.05 কেজি। তারপর জি এর মান আমরা জানি, ক্যাপিটাল এর মান দেওয়া আছে, তারটা কত মিটার, 1 মিটার। ডি এর মান, এই যে ডি এর মান আমরা পাইছি, ওয়াই এর মানও আমাদেরকে কি করা আছে, দেওয়া আছে। তাহলে সবগুলো মানই আছে। আমি সুন্দর মতো এই জায়গা থেকে কাকে বের করে নিতে পারতেছি, স্মল এল কে বের করে এখানে বসাইতে পারতেছি, আর বাকি ওয়াই এর মানও আমাদেরকে দেওয়া আছে, বাকি ক্যাপিটাল এল এর মানও আমাদেরকে দেওয়া আছে। তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তির মান কতটুকু হবে, সবগুলো মান বসাইলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো। খুবই ইজি ছিল, জাস্ট মাথায় রাখতে হবে যেই মানটা নাই, এরপর তুমি ওইটা নিয়ে কাজ করতে হবে। ওইটা নিয়ে কাজ করার জন্য, এই যে দৈর্ঘ্যের পরিবর্তন বের করার জন্য তোমার একমাত্র কাজ হচ্ছে ইয়ং এর গুণাঙ্কে চলে আসা। তাহলে ঘ নাম্বার ম্যাথটা দেখি, ঘ নাম্বার ম্যাথে কি বলছে, আচ্ছা পড়ে দেখি। আমাদেরকে বলছে যে ভর সহ প্রত্যেকটি তার সরল দোলকের ন্যায় আচরণ করলে কোনটি ধীরে চলবে। তাহলে প্রথমে বুঝাও যে সরল দোলকের ন্যায় আচরণ করলে কোনটি ধীরে চলবে। তাহলে সরল দোলক রিলেটেড সূত্রটা আগে দেখি, যে আমাদের আসলে কিসের মানটা দরকার। আসি তো, আচ্ছা তাহলে আসি ঘ নাম্বারের মধ্যে সরল দোলকের ন্যায় আচরণ করলে, তাহলে আসলে সরল দোলকের দোলনকালের সূত্র আমরা জানি, t = 2π√L/g। আচ্ছা, দুইটা তারই যেহেতু একই জায়গার মধ্যে আছে, সো জি নিয়ে আমাদের কোনো টেনশন নেই, আমাদের একমাত্র কাজ হবে এখানের মধ্যে কার মানটা নিয়ে কাজ করা, ক্যাপিটাল এল, দ্যাট ইজ দৈর্ঘ্য নিয়ে কাজ করা। দেখো তো, ভর ঝুলানোর পর দুইজনের দৈর্ঘ্য বৃদ্ধি কি সমান হবে না, যার দৈর্ঘ্য বৃদ্ধি বেশি হবে ওর রিলেটেড কাহিনীটা কি আসবে, বেশি আসবে। তাহলে একটু আসি তো, আমরা ইজিলি বলতে পারি যে আমাদের এই জায়গায় দৈর্ঘ্য রিলেটেড ঘটনা। এবার আসি, প্রথম তারটা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাইছিল এটা আমরা জানি, তাহলে আমরা লিখে ফেলি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি, গ থেকে বের করছিলাম যে প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধি ছিল L1,
স্মল L1 দিয়ে লিখলাম। তাহলে প্রথম তারটার মোট দৈর্ঘ্য কত আসবে? তাহলে প্রথম তারটার মোট দৈর্ঘ্য আসবে, প্রথম তারটির মোট দৈর্ঘ্য যেটাকে আমরা L1 প্রাইম দিয়ে লিখলাম, যে L1 প্রাইমের মান প্রথম তারটির মোট দৈর্ঘ্য কত আসবে, L1 প্রাইম দিয়ে লিখলাম, যেটা হবে ওর আগের দৈর্ঘ্য প্লাস যতটুকু দৈর্ঘ্য কি পাইছে, বৃদ্ধি পাইছে, যেটা আমরা গ নাম্বার থেকে কিন্তু অলরেডি মানটা বের করে রাখছিলাম। ঠিক আছে, তাহলে L1 এর মান আমরা জানি কত, L1 এর মান হচ্ছে 1 মিটার, তাহলে এটাকে 1 প্লাস স্মল L1 এর মান কত, এটা বসাইলে আমরা এই জায়গা থেকে L1 প্রাইমের মান পেয়ে যাচ্ছি। এবার আসো দ্বিতীয় তারটির ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি। দেখো তো দ্বিতীয় তারটির ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি, এটার মান কিন্তু আমাদের কাছে নাই, ওকে কতটুকু ভর ঝুলানো হয়েছে ওয়াই ওগুলো সব আছে। তাহলে দ্বিতীয় তারটির ক্ষেত্রে আমরা ইজিলি ওয়াই দিয়ে আবারও কি বের করে ফেলতে পারি, কতটুকু বৃদ্ধি হয়েছে ওটা বের করতে পারি। তাহলে আসবে কি এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ টু স্মল L2 দিয়ে লিখলাম। A2 কেন, দেখো তো ওই যে ওদের ব্যাস আলাদা, সো ক্ষেত্রফল কি আসবে, আলাদা আসবে। তাহলে L2 এর মান আসবে কত, L2 এর মান আসবে F ক্যাপিটাল L ডিভাইড বাই A2 ইনটু কি চলে আসবে y। তাহলে একটু দেখি তো L2 এর মানের জায়গায় আমরা বের করতে পারবো যে F মানে কতটুকু বল দেওয়া হয়েছে, এই যে ভর দেওয়া আছে 0.05 কেজি, তাহলে ওইটা বসাই দিব যে mg ইনটু ক্যাপিটাল L মানে ওর দৈর্ঘ্য কত ছিল, এই যে 1 মিটারই ছিল, ওর ব্যাস দেখো 4 মিলিমিটার দেওয়া আছে, সো এই জায়গা থেকে আমাদের ব্যাস যেহেতু 1/4 পাই d2 স্কয়ার, এটা বসাই দিলাম ইনটু y এর মান আমাদের জানা আছে কত, 2 × 10 টু দি পাওয়ার কত 11। তাহলে আসো তো আমরা এই জায়গা থেকে d2 এর মানটা বসাই দিব, কি d2 এর মানটা বসাই দিব, যেহেতু মিলিমিটারে আছে 4 মিলিমিটার, তাহলে আসবে 4 × 10⁻³ মিটার। তারপর হচ্ছে ক্যাপিটাল L এর মান আমরা জানি, m টেম সবগুলো জানি, তাহলে এই জায়গা থেকে স্মল L2 পেয়ে গেলাম, ঠিক না। তারপর আমরা লিখতে পারি যে দ্বিতীয় তারটির মোট দৈর্ঘ্য অর্থাৎ ভর ঝুলানোর পর দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যের মান কত আসবে, L2 প্রাইম দিয়ে লিখলাম, যেটা আসবে হচ্ছে L2 প্লাস ওর দৈর্ঘ্য যতটুকু বৃদ্ধি পেয়েছে। তাহলে L2 এর মান কত, ও আবার 1 মিটার, প্লাস এই জায়গা থেকে L2 যে মানটা পাবো ওইটা আমরা এখানে বসাই দিলে আমরা L2 প্রাইমের মান পেয়ে যাব। এবার আসো সরল দোলকের সূত্র থেকে আমরা জানি যে T এর সাথে L এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে লিখে ফেলবো যে সরল দোলকের ক্ষেত্রে আমরা ইজিলি লিখতে পারতেছি কি, সরল দোলকের ক্ষেত্রে T সমানুপাতিক আসবে কি √L। এবার আসো যেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা বেশি হবে L1 প্রাইম বা L2 প্রাইম, যেই ক্ষেত্রে দৈর্ঘ্যটা বেশি হবে ওর ক্ষেত্রে T এর মানও কি হবে, বেশি হবে। তাহলে লিখে ফেললাম যে ক্ষেত্রে দৈর্ঘ্য বেশি সেক্ষেত্রে দোলনকালও বেশি হবে। আচ্ছা দোলনকাল বেশি মানে কি দ্রুত দুলবে না ধীরে দুলবে, আমরা জানি দোলনকাল বেশি মানে ও বেশিক্ষণ সময় নিয়ে দুলতেছে, এই যে বেশিক্ষণ সময় নিয়ে দুলতেছে অর্থাৎ ধীরে ধীরে দুলতেছে, তাহলে সেক্ষেত্রে দোলনকাল বেশি অর্থাৎ ধীরে দুলবে। তাহলে তোমরা কি করবা, জাস্ট হচ্ছে মানগুলো বের করে দেখবা কোনটা বেশি হচ্ছে, যেটা বেশি হবে ওর দোলনকাল বেশি, সো ও কিভাবে দুলবে, ধীরে দুলবে, এটাই অ্যান্সার। দেখছো জাস্ট গ নাম্বারে অর্ধেক করে ফেলা ছিল, ঘ নাম্বারে জাস্ট L2 প্রাইমটা বের করে আর এটার সাথে সরল দোলকটাকে রিলেট করতে হবে। আমরা অলরেডি লেকচার নাম্বার 2-তে এই রিলেটেড ম্যাথও করছি, সো ওই ম্যাথটা দেখলে আসলে এটা খুবই ইজি লাগবে, সো ওই ম্যাথগুলো তোমরা অবশ্যই দেখবা। এরপর চলে আসি হচ্ছে আমরা পরবর্তী ম্যাথ। তাহলে পরের ম্যাথটা শুরু করা যাক। পরের ম্যাথটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2019-এর। আচ্ছা এই ম্যাথটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, খুবই আসলে একটু ভিন্ন ধারার ম্যাথ। আচ্ছা চলে আসি কিরকম, আমরা অলরেডি গ্রাফের টপিকটা পড়ে আসছি, সো প্রথম কোশ্চেনটা অ্যান্সার করতে তেমন সমস্যা হবে না, কিন্তু সেকেন্ড কোশ্চেনটা একটু অন্যরকম গ্রাফ দিছে, কিন্তু আমরা গ্রাফের বেসিকটা যেহেতু জানি সো ওইটা সলভ করতেও খুব বেশি প্রবলেম হবে না। আচ্ছা চলে আসি, তাহলে একটু খেয়াল করো তো, আমাদের কাছে ভিন্ন উপাদানের দুইটা তার দেওয়া আছে, যে দৈর্ঘ্য দুইটা সমান 2 মিটার এবং ওদের ব্যাসটাও সমান 0.8 মিলিমিটার। আচ্ছা তারপর হইল কি, তারপর ওর ক্ষেত্রে একটা গ্রাফ দেওয়া আছে, যে গ্রাফটা পীড়ন বিকৃতির গ্রাফ, এবং আরেক সেকেন্ড তারটার ক্ষেত্রে একটা গ্রাফ দেওয়া আছে যে সঞ্চিত শক্তি এবং দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ারের গ্রাফ। আচ্ছা মানগুলো একটু ছোট করে লিখছি, কোশ্চেনটি একটু বড় দেখে। আচ্ছা দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ারের গ্রাফ হইলে এরপর গ নাম্বারে কোশ্চেন করছে প্রথম তারে সঞ্চিত শক্তি কত। তাহলে প্রথম কোশ্চেনটা করে ফেলি আমরা, প্রথম তারে সঞ্চিত শক্তি। আচ্ছা একটু খেয়াল করো তো, প্রথম তার মানে এটা, প্রথম তারের ক্ষেত্রে আমাদের পীড়ন এবং বিকৃতির মান দেওয়া আছে। তাহলে একটু খেয়াল করো তো, আমরা যখন গ্রাফ পড়ছিলাম তখন এটা যদি বিকৃতি হয়, এটা যদি পীড়ন হয়, তাহলে এই গ্রাফের যে ক্ষেত্রফলের মানটা আছে
এই যে এই গ্রাফের যে ক্ষেত্রফলের মানটা আমরা নির্ণয় করছিলাম যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এই যে এটা একটা ত্রিভুজ গঠন করছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ওই যে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি মানে আমরা কি জানি একক আয়তনের সঞ্চিত শক্তি। তাহলে আমরা লিখে ফেললাম যে একক আয়তনের সঞ্চিত শক্তি, একক আয়তনের সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি। একক আয়তনের সঞ্চিত শক্তি কি? একক আয়তনের সঞ্চিত শক্তি হচ্ছে ডব্লিউ প্রাইম সমান আমরা কি জানি হাফ ইন্টু পীড়ন ইন্টু হচ্ছে আমাদের বিকৃতি। এবার আসো তো পীড়নের মানও আমাদেরকে দেওয়া আছে, বিকৃতির মানও আমাদেরকে গ্রাফ থেকে দেওয়া আছে। এই যে পীড়নের মান গ্রাফ থেকে 2 × 10⁻13, তাহলে বসাই দিতে পারি হাফ ইন্টু 2 × 10⁻13 ইন্টু বিকৃতির মান, বিকৃতির মান কত দেওয়া আছে 10 স্কয়ার দেওয়া আছে, তাহলে বিকৃতির মান হচ্ছে 10 স্কয়ার। এই জিনিসটা এবার আসো একক আয়তনের সঞ্চিত শক্তি, তাহলে মানটা আমরা পেয়ে যাব 2 কাটা যাবে 10⁻⁻ হবে 15 জুল। তাহলে এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে একক আয়তনের সঞ্চিত শক্তির মান। কিন্তু আমাদেরকে তো একক আয়তনের সঞ্চিত শক্তি বলে নাই, আমাদেরকে জাস্ট বলছে সঞ্চিত শক্তি। তাহলে আমরা জানি একক আয়তনের সঞ্চিত শক্তিকে সঞ্চিত শক্তিতে কনভার্ট করব কিভাবে? জানি আমরা যে মোট সঞ্চিত শক্তি, সঞ্চিত শক্তি, মোট সঞ্চিত শক্তি মানে কি? যদি ডব্লিউ মনে করে নিই তাহলে একক আয়তনের সঞ্চিত শক্তি সূত্র হচ্ছে ডব্লিউ ডিভাইড বাই ভি। এই যে একক আয়তনের সঞ্চিত শক্তিটাই হচ্ছে আমাদের কি ডব্লিউ বাই ভি, আর ডব্লিউটা মোট শক্তি আমাদের। তাহলে আসলে মোট শক্তি ডব্লিউ মানে আসবে ডব্লিউ প্রাইম ইন্টু আসবে ভি মানে আয়তন। তাহলে আয়তন কত একটু খেয়াল করো তো, এই তারটার ক্ষেত্রফল আমাদেরকে দেওয়া আছে, যেহেতু ব্যাস দেওয়া আছে এবং তারটার দৈর্ঘ্যও দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গা থেকে লিখতে পারি ডব্লিউ প্রাইম ইন্টু ভি এর জায়গায় লিখতে পারি এ ইন্টু ক্যাপিটাল এল। তাহলে আসলে এ মানে হচ্ছে কি ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের এই যে কি লিখতে পারি আমরা ডব্লিউ ইকুয়াল টু ডব্লিউ প্রাইম ইন্টু ক্ষেত্রফলের জায়গায় আমরা লিখতে পারি যে ব্যাস দেওয়া আছে, সো 1/4 পাই ডি স্কয়ার ইন্টু এটা লেখা শেষ, এটা লেখা শেষ ক্যাপিটাল এল, ক্যাপিটাল এর মান আমাদের কাছে আছে। তাহলে আসলে ডব্লিউ প্রাইমের মানটা আমরা বের করে রাখছি, বসাই দিলাম। ডি ব্যাসের মান আমাদেরকে কত দেওয়া আছে 0.8 মিলিমিটার, তাহলে আমরা মিটারে নিয়ে যাবো 0.8 ইন্টু 10⁻3, এটা চলে গেল মিটারে। ক্যাপিটাল এল দৈর্ঘ্যটা কত দেওয়া আছে আমাদেরকে? দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার, তাহলে 2 মিটার লিখলেই কতটুকু শক্তি সঞ্চিত হয়েছে ওই মানটা আমরা কি করতে পারবো? বের করতে পারবো। এই ম্যাথটা আমরা আগেও সলভ করছি, সো খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। এরপর চলে আসি, এরপর হচ্ছে আমাদের ঘ 4 নাম্বার কোশ্চেনটা আসলে খুবই ইন্টারেস্টিং, কারণ এই গ্রাফটা নিয়ে এবার আমাদেরকে কাজ করতে হবে। বলছে দুটি তারের মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক। তাহলে তুমি বুঝতেই পারতেছো আজকে অলরেডি ইয়ে করে ফেলছি কোনটি বেশি স্থিতিস্থাপক। এই ঘটনাটা হচ্ছে আমাদেরকে কি বের করতে হবে? স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করতে হবে। তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক যদি বের করতে হয় তাহলে প্রথম তারের ক্ষেত্রে চলে আসি। তো প্রথম তারের কাহিনীটা বুঝো। প্রথম তার, এটা হচ্ছে প্রথম তার। প্রথম তারের ক্ষেত্রে দেখো তো আমাদেরকে এই জায়গায় দেওয়া আছে পীড়ন, এই জায়গায় দেওয়া আছে বিকৃতি। তাহলে কোনটি বেশি স্থিতিস্থাপক? কোনটি বেশি স্থিতিস্থাপক মানে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক বের করব। যেহেতু দৈর্ঘ্য বিকৃতি রিলেটেড ঘটনাগুলো দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি এটা ইয়ং এর গুণাঙ্ক বের করতে হবে। তাহলে আসলে পীড়ন আর বিকৃতির মানগুলো আমাদেরকে দেওয়া আছে, এই যে গ্রাফটা এরকম ছিল। তাহলে পীড়ন বিকৃতির মান দেওয়া থাকলে আমরা স্থিতিস্থাপক গুণাঙ্ক এমনি বের করব, পীড়ন ডিভাইড বাই বিকৃতি, পীড়ন ডিভাইড বাই বিকৃতি। অথবা আমরা আরেকটা কথা বলছিলাম যখন গ্রাফের ক্লাস পড়ছিলাম যে এই গ্রাফের ঢালকে আমরা বলি স্থিতিস্থাপক গুণাঙ্ক। ঢাল মানে কি? ওয়াই অক্ষ বরাবর মান, দ্যাট ইজ পীড়ন, ডিভাইড বাই এক্স অক্ষ বরাবর মান, দ্যাট ইজ বিকৃতি। তাহলে পীড়ন ডিভাইড বাই বিকৃতি, তাহলে একই কথাই আসলো। তাহলে পীড়ন ডিভাইড বাই বিকৃতি, পীড়নের মান আমরা কত পেলাম? পীড়ন পাইছি 2 × 10⁻13 ডিভাইড বাই বিকৃতি, বিকৃতির মান হচ্ছে 10 স্কয়ার। তাহলে কাটলে আসবে 2 × 10⁻11 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে প্রথম তারটার ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক পেয়ে গেলাম। এটা হচ্ছে সেকেন্ড তারটা। সেকেন্ড তারটার গ্রাফটা একটু খেয়াল করব, খুবই ইন্টারেস্টিং একটা গ্রাফ। এই গ্রাফটাতে আমাদেরকে বলা আছে যে সঞ্চিত শক্তি দেওয়া আছে এই পাশে। আচ্ছা, সঞ্চিত শক্তিকে আমরা মোট শক্তিকে ডব্লিউ দিয়ে লিখছিলাম, ওকে রেখে দিলাম। এবং বলা আছে যে দৈর্ঘ্য বৃদ্ধির মান। তাহলে দৈর্ঘ্য বৃদ্ধির মান কত একটু খেয়াল করি তো। দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ার, দৈর্ঘ্য বৃদ্ধিকে আমরা বা দৈর্ঘ্যের পরিবর্তনকে স্মল এল দিয়ে লিখি, তাহলে স্মল এল স্কয়ার দেওয়া আছে। তাহলে গ্রাফটা আছে মোটামুটি, যে গ্রাফই থাকুক আমাদেরকে মানগুলো দেওয়া আছে, মানগুলোও থাকুক, কোনো সমস্যা নেই। আগে বুঝো তুমি যে এই গ্রাফের ডব্লিউ এর মান এবং এল স্কয়ারের মান থেকে, ডব্লিউ এর মান এবং এল স্কয়ারের মান, ডব্লিউ এর মান দেওয়া আছে 0.7 × 10⁻11, বুঝতে পারতেছো জুল, এবং দৈর্ঘ্য বৃদ্ধি স্কয়ার যেটার মান দেওয়া আছে আমাদেরকে 4 মিটার স্কয়ার। এই দুইটা মান থেকে তোমার কার মান লাগবে? ইয়ং এর গুণাঙ্কের মান লাগবে। আচ্ছা, সঞ্চিত শক্তির ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড মানে মোট সঞ্চিত শক্তির ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড সূত্রটা কি ছিল? মোট সঞ্চিত শক্তির ইয়ং এর গুণাঙ্ক রিলেটেড সূত্রটা ছিল ডব্লিউ সমান ওয়াই এ স্মল এল স্কয়ার ডিভাইড বাই 2l। এই যে এই সূত্রটা ছিল। তাহলে একটু খেয়াল করো তো এবার, খুবই সুন্দর।
আমাদের এই জায়গা থেকে ওয়াই বের করতে হবে। কেন? কারণ আমাকে ডব্লিউ আর এর স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটাকে নাম দিলাম ওয়াই টু। কেন? কারণ সেকেন্ড টার্মের ক্ষেত্রে ওয়াই টু এর মান চলে আসবে ডব্লিউ ইন্টু টুয়েলভ, ডব্লিউ ইন্টু টুয়েলভ ডিভাইড বাই এ এর স্কোয়ার, এ স্মল এর স্কোয়ার। ক্লিয়ার কথাটা? এবার আসো তো ডব্লিউ এর মানটা আমরা এখান থেকে জানি, এই যে জানি ক্যাপিটাল এল এর মানটাও আমরা জানি যে সেকেন্ড তারটার দৈর্ঘ্য আর প্রথম তারের দৈর্ঘ্য সমান 2 মিটার। সো এটা 2 বসাই দিতে পারবো। ক্ষেত্রফল দেখো তো ওদের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? ব্যাস দেওয়া আছে। সো ক্ষেত্রফল ইজিলি বের করতে পারতেছি কোন সূত্রের মধ্যে? 1/4 পাই ডি স্কয়ার, যেটা ব্যাস দেওয়া আছে। এবং স্মল এল স্কয়ার দেখো তো স্মল এল স্কয়ারের মানও তোমাকে দেওয়া আছে, এই যে স্মল এল স্কয়ার। তাহলে স্মল এল স্কয়ারটা এখানে বসাই দিলে আমাদের কি হয়ে যাচ্ছে? কাজ হয়ে যাচ্ছে। তাহলে দেখো তো এখান থেকে আমরা y2 এর মানটাও ইজিলি কি করে ফেলতে পারতেছি? বের করে ফেলতে পারতেছি। দেখছো, অর্থাৎ গ্রাফ যদি অন্যরকমও হয় তুমি ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট দেখবা যে কি কি মান তোমাকে প্রোভাইড করা আছে, কি তোমার বের করতে হবে। তাহলে তোমাকে দেওয়া আছে ডব্লিউ, দ্যাট ইজ সঞ্চিত শক্তি, এবং এল স্কয়ার। তাহলে তুমি এই সূত্রের মধ্যে বসাই দিয়ে দেখলা তোমার কাছে বাকি মানগুলোও আছে, তুমি ইজিলি কি বের করতে পারতেছো? ওয়াই টু বের করতে পারতেছো। এবার তুমি কি করবা? ওয়াই ওয়ান এবং ওয়াই টুর মধ্যে কম্পেয়ার করবা। যে বড় হবে, ওয়াই এবং ওয়াই টুর মধ্যে যে বড় হবে ওই তারটি অধিকতর স্থিতিস্থাপক হবে, ওই তারটি অধিকতর স্থিতিস্থাপক। তাহলে বুঝা গেল যার ক্ষেত্রে ওয়াই বেশি হবে ও বেশি স্থিতিস্থাপক হবে। অর্থাৎ তোমাকে যদি একটু অন্য টাইপের কোনো গ্রাফও দেয়, ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট যে মানগুলো দেওয়া আছে তুমি জাস্ট ওইটা দেখবা যে কি কি মানগুলো দেওয়া আছে, দেন সূত্রের সাথে কম্পেয়ার করবা, দেখবা ইজিলি ম্যাথটা হয়ে গেছে। গ্রাফ দেখে সাথে সাথেই কঠিন ম্যাথ মনে করে নেওয়ার কোনো কি নেই, কারণ না। তাহলে আমরা পরের ম্যাথটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2016 সালে। আচ্ছা, পরের ম্যাথটাও খুবই বেশি ইন্টারেস্টিং, সবাই একটু মনোযোগ দিয়ে করবা। এই টাইপের ম্যাথও আমরা কি করছি? ওই লেকচার ক্লাসগুলোতে করছি। তাহলে সবাই যারা যারা লেকচার ক্লাসগুলো করো নাই ওরা ওই লেকচার ক্লাসটা আগে করে ফেলো, দেখবে সবগুলো ম্যাথ আসলে অনেক অনেক ইজি লাগবে। আচ্ছা শুরু করি। আমাদের কাছে একটা বস্তু দেওয়া, একটা তার দেওয়া আছে যার দৈর্ঘ্যটা 0.5 মিটার, এবং ওর শেষ প্রান্তে আমরা একটা বস্তু ঝুলাই রাখছি, মানে একটা বস্তু লাগাই রাখছি যেটা 0.1 কেজি। এরপর ওই তারটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে আমাদেরকে, তারটার অসহ পীড়ন, মানে যেই পীড়ন প্রয়োগে তারটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা আছে ওই পীড়নের মানটা দেওয়া আছে, ইয়ং এর গুণাঙ্কের মানটা দেওয়া আছে, এবং রতন যে এই টেস্টটা করতেছে ও ধারণা করছে যে ঘূর্ণন সংখ্যা 600 আরপিএম হইতে পারবে। আচ্ছা প্রথম কোশ্চেনটা করে ফেলি। বলছে তারটিকে বস্তু সহ ঝুলিয়ে দিলে দৈর্ঘ্য বৃদ্ধি কত? মানে তারটাকে আমরা কি করবো? বস্তু সহ ঝুলায় রাখবো। তাহলে বস্তু সহ ঝুলায় রাখলে কিরকম হবে জিনিসটা? এই যে এরকম হবে। বস্তু সহ ঝুলে রাখবা, বস্তুটার ভর 0.1 কেজি, ওর দৈর্ঘ্যটা দেওয়া আছে আমাদেরকে, এইসব মান আমাদেরকে দেওয়া আছে। তাহলে আসি তো, বস্তু সহ ঝুলাই দিলে বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি কত? দ্যাট ইজ স্মল এল মান কত বের করতে হবে। এই যে আমাদেরকে ইয়ং এর গুণাঙ্কের মানও দেওয়া আছে, খুবই সিম্পল। তাহলে করে ফেলি গ নাম্বার কোশ্চেনটা, খুবই বেশি ইজি। ওয়াই ইকুয়াল টু এফ ক্যাপিটাল এল ডিভাইড বাই এ স্মল এল। বলছে দৈর্ঘ্য বৃদ্ধি কত বের করতে। সো স্মল এল মানে আসবে এফ ক্যাপিটাল এল বাই এ ওয়াই। এফ মানে কতটুকু? বল, যেহেতু ভর দেওয়া আছে এফ এর জায়গায় আমরা কি বসাবো? এম জি ইন্টু ক্যাপিটাল এল ডিভাইড বাই এ। দেখো তো ডিরেক্টলি এর মান দেওয়া আছে, ব্যাস ট্যাস কিছু না, কোনো ঘুরান পেঁচান নাই। এ ইন্টু ওয়াই। দেখো তো ভরের মান আমাদেরকে দেওয়া আছে 0.1 কেজি, তাহলে সুন্দর মতো ভরের মান পেয়ে গেলাম। ক্যাপিটাল এল মানে ওর দৈর্ঘ্য, দেখো তো ওর দৈর্ঘ্য কত দেওয়া আছে? 0.5 মিটার। তাহলে ইজিলি বসাতে পারতেছি এ। ক্ষেত্রফল, ওর ক্ষেত্রফলের মানও দেওয়া আছে 10⁻⁻⁶ মিটার স্কোয়ার। ওয়াই এই যে ইয়ং এর গুণাঙ্কের মানও দেওয়া আছে। সো ইজিলি আমরা কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে ওই দৈর্ঘ্য বৃদ্ধিতে ইজিলি কাউন্ট করে ফেলতে পারতেছি। তাহলে গ নাম্বারটা আসলে খুবই সোজা ম্যাথ দিচ্ছে। এরপর আসি ঘ নাম্বারটা। বলছে রতনের ঘূর্ণনের ধারণাটি সঠিক কিনা। আচ্ছা ও ধারণা করছে কি যে ঘূর্ণন সংখ্যা 600 আরপিএম। তাহলে সঠিক কিনা মানে কি? মানে ঘূর্ণন সংখ্যাটা কি আসলে 600 আরপিএম কিনা। তাহলে ঘূর্ণন সংখ্যা 600 আরপিএম কিনা কিভাবে বের করবো? চলে আসি, আমাদের তাহলে কি সংখ্যা বের করতে হবে? ঘূর্ণন সংখ্যা বের করতে হবে। তাহলে একটু চলে আসি, অর্থাৎ ঘূর্ণন সংখ্যা না, দেখো এই জায়গায় আসলে ঘূর্ণনের বেগ দিছে, আরপিএম হচ্ছে কৌণিক বেগের একটা একক। তাহলে আসি তো আগে ওর ধারণা কি? ওর ধারণা হচ্ছে কৌণিক বেগের মান হবে কত? 600 আরপিএম। আচ্ছা 600 আরপিএম কে আমরা রেডিয়ান পার সেকেন্ডে কিভাবে কনভার্ট করি? টুয়াইস পাই এন ডিভাইড বাই টি সূত্রের মাধ্যমে। ঠিক আছে, যে 6 আরপিএম মানে কি? 600 রেভলিউশন পার মিনিট। তাহলে 600 ঘূর্ণন প্রতি মিনিটে, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে। কয়টা ঘূর্ণন দিচ্ছে ও? 600। কয়টা ঘূর্ণন? 600টা ঘূর্ণন। 600টা ঘূর্ণন। তাহলে এটা কিসে চলে গেল? রেডিয়ান পার সেকেন্ডে, কারণ আমরা ওমেগাকে সবসময় রেডিয়ান পার সেকেন্ডে নিতে হবে। তাহলে চলে আসি 66 করলে এটা আসবে 20 পাই রেডিয়ান পার সেকেন্ড। এই জিনিসটা এবার আসো, এটা ও ধারণা,
এটা কিন্তু ওর রিয়েল কৌণিক বেগ না, এটাও কি করছে জাস্ট ধারণা করছে। এবার চলে আসি, বলছে ঘূর্ণনের ধারণা কি সঠিক কিনা, তার মানে আমরা রিয়েল ওমেগাটা কি করতে হবে, আমাদেরকে বের করতে হবে। তাহলে চলো আসি তো রিয়েল ওমেগাটা আমরা কিভাবে বের করবো। দেখো তো ওর একটা ভর আছে, ওকে ঘুরাচ্ছি আমরা, এবং ওর একটা অসহ পীড়ন আছে যে হাইয়েস্ট এতটুকু বল সহ্য করতে পারে। তাহলে আসি তো, আমরা যখন কোনো একটা বৃত্তপথে একটা বস্তুকে ঘুরাই তখন আমরা জানি ও বাইরের দিকে ছিটকে যাওয়ার জন্য বা কেন্দ্রের দিকে ওকে ঘুরানোর জন্য আমরা একটা কেন্দ্রমুখী বল প্রয়োগ করি, যেটা কেন্দ্র বিমুখী প্রতিক্রিয়া হিসেবে কাজ করে। ওই কেন্দ্রমুখী বলই এই জায়গায় কি হিসেবে কাজ করবে, ওর উপর বল হিসেবে কাজ করবে, যেটার মান কি আমরা জানি যে এফ এমভি স্কোয়ার বাই আর, যে কেন্দ্রমুখী বলের মান হচ্ছে কত, এমভি স্কোয়ার বাই আর। আচ্ছা আর মানে কি, দেখো তো আর মানে হচ্ছে ওর ব্যাসার্ধ। দেখো তো ওর ব্যাসার্ধ মানে এই পথের ব্যাসার্ধ মানে ওর কি কাজ করতেছে, দৈর্ঘ্য। তাহলে ওকে ঘুরানো শুরু করছে, আমরা কিন্তু ওকে ঝুলে রাখি না আগে, ওকে মাত্র ঘুরানো শুরু করছে। সো ওর দৈর্ঘ্যটা ওর আদি দৈর্ঘ্যের সমানই হবে। কেন, কারণ ওকে ঝুলাইলে না আমরা জানি কিছু পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে, কিন্তু যদি ঝুলানোর আগেই ঘুরানো শুরু করি তাহলে আমরা বুঝলাম ওর ব্যাসার্ধের মান কিসের মানের সমান আসবে, দৈর্ঘ্যের মানের সমান। তাহলে আমরা ইজিলি লিখতে পারতেছি এম, দেখো তো বস্তুটার ভর 0.1 কেজি ইন্টু ভি। আচ্ছা ভি তো আমাদের কাছে নাই, ঠিক না, আমাদের দরকার হচ্ছে ওমেগা। তাহলে আমরা লিখলাম ওমেগা, ভি সমান আমরা কি লিখতে পারি, দেখো তো ওমেগা আর লিখতে পারি, অথবা তোমরা যারা ডিরেক্ট সূত্রটা জানো যে এফ এর আরেকটা সূত্র আছে এম ওমেগা স্কোয়ার আর, ওইটা আমরা ডিরেক্ট ইউজ করতে পারি। তো আমরা একটু ভেঙে ভেঙে লিখলাম ওমেগা আর হোল স্কোয়ার ডিভাইড বাই আর, আর লিখলাম, তাহলে আর স্কোয়ার আর কাটা যাবে 0.1 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু আসবে আর, 0.1 ওমেগা স্কোয়ার ইন্টু আর। আর মানে আমাদের কি, আর মানে হচ্ছে দৈর্ঘ্যটা। দেখো তো এই পথের ব্যাসার্ধ হিসেবে কাজ করতেছে ওর কি, দৈর্ঘ্যটা। তাহলে আমরা লিখে ফেলতে পারি এল, আদি দৈর্ঘ্যটা। এবার আসো, তারপর বললো কি, তারপর হচ্ছে এফটা আমরা পেয়ে গেছি। এখন ওর অসহ পীড়নের মান আমরা জানি, ঠিক না, যে এতটুকু পর্যন্ত ও পীড়ন কি করতে পারে, সহ্য করতে পারে। তাহলে দেখো তো আমরা ইজিলি বলতে পারি যে ওর অসহ পীড়নের ক্ষেত্রে ওর বলের মানটা কি হয় আমরা জানি, বলের মানটা হয় ম্যাক্সিমাম, দ্যাট ইজ অসহ বল ডিভাইড বাই আসবে কি ক্ষেত্রফল, ঠিক না জিনিসটা। এবার আসো, অসহ পীড়নের মানটা আমাদেরকে দেওয়া আছে, অসহ পীড়নের মানটা কত আছে 4.8 10 টু দি পাওয়ার 7, 4.8 10 টু দি পাওয়ার 7 ইনটু এফ ম্যাক্স, কতটুকু কি দেওয়া আছে বল। দেখো তো ও বল অনুভব করতেছে কতটুকু, যে ঘূর্ণনের যে বলটা আছে, রাইট। তাহলে এফ যখন ম্যাক্স হবে, এফটা যখন ম্যাক্স হবে ওমেগাটাও কি হবে ম্যাক্স, মানে সর্বোচ্চ এতটুকুও ঘুরতে পারবে। সো আমরা এই ক্ষেত্রে লিখে ফেলতে পারি ইকুয়াল টু এফ ম্যাক্সের জায়গায় এটা লিখতে পারি 0.1 ইন্টু ওমেগা স্কোয়ার ইন্টু এল, এল মানে ওর দৈর্ঘ্য কত 0.5 মিটার, 0.5 ডিভাইড বাই ওর ক্ষেত্রফল। দেখো তো ওর ক্ষেত্রফলের মানটা ডিরেক্ট দেওয়া আছে আমাদেরকে 10⁻6। সো এই জায়গা থেকে আমরা ওমেগা স্কোয়ার আলটিমেটলি বের করতে পারি 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ইন্টু 10⁻6 ডিভাইড বাই 0.1 ইন্টু 0.5। তাহলে ওমেগা স্কোয়ার এটা আসছে, সো ওমেগা সমান কি আসবে, এই যে একটা রুট চলে আসবে, আমরা ওমেগার মানটা পেয়ে যাব। যদি দেখি যে ওমেগাটা 20 পাই রেডিয়ান পার সেকেন্ডের চেয়ে কি হয় কম বা বেশি হয়, তাহলে ওর ধারণাটা কি সঠিক না, ও বলছে বরাবর এত হবে। তাহলে আমরা ওমেগার মানটা বের করে যা আসবে ওটা যদি এই মানটাকে ম্যাচ করে তাহলে ঠিক আছে, যদি ম্যাচ না করে তাহলে ধারণা কি না, ঠিক না। তাহলে দুই রকম অ্যান্সার হইতে পারে, যে ঠিক কি ঠিক না ওইটা তুমি ওমেগা বের করতে পারলেই ইজিলি বুঝতে পারবে। তাহলে একটু খেয়াল করতো এই ম্যাথের মধ্যে জাস্ট আমরা কি করছি, ওই যে আমরা যখন এই রিলেটেড থিওরিটা পড়ছিলাম বা এই রিলেটেড ম্যাথটা করছিলাম তখন আমরা বলছিলাম যে ঘূর্ণনের সময় তোমাকে যে সবসময় বেগ দেওয়া থাকবে তা কিন্তু না, মাঝে মাঝে কৌণিক বেগও থাকতে পারে। এইটাই হচ্ছে ওই কৌণিক বেগ রিলেটেড ঘটনা। তাহলে আমরা পরের ম্যাথটাতে চলে আসি। তাহলে শুরু করা যাক পরবর্তী ম্যাথটি হচ্ছে ঢাকা বোর্ড 2017-র। এটা খুবই টাফ না, আসলে খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ, একটু খেয়াল করব মনোযোগ দিয়ে। আচ্ছা, আমাদের কাছে হচ্ছে এ ও বি দুইটা তার দেওয়া আছে, ওদের দৈর্ঘ্য, ওর এ তারের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে, এবং বি তারের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। এরপর আসি, এবং বলা আছে একটি তার মোটা অপরটিকে স্থিতিস্থাপক, এবং এই দুইটা তারের বল এবং দৈর্ঘ্য বৃদ্ধির একটা গ্রাফ দেওয়া আছে। এরপর বলা আছে এ ও বি তারের একটি দিয়ে বোঝা বেঁধে অপরটি দিয়ে টেনে নিয়ে যাওয়া হলো। মানে মনে করো হচ্ছে তোমার কাছে একটা বোঝা আছে, ওইটাকে বাঁধছো একটা তার দিয়ে, আর অপর তারটা দিয়ে ওইটাকে টেনে নিয়ে গেছো, ঠিক আছে। অর্থাৎ কোনটা দিয়ে কি করা হয়েছে ওটা কিন্তু বলা নাই, জাস্ট বলা আছে একটা দিয়ে বোঝা বাঁধছো অপরটা দিয়ে টেনে নিয়ে গেছো।
এবার আসি গ নাম্বার কোশ্চেন বলছে এ তারের কি ইয়ংয়ের গুণাঙ্ক বের করো। খুবই সোজা। আসি এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক আমরা কিভাবে বের করব। প্রথমে চলে আসো এ তারের ক্ষেত্রে আমাদের কি কি ইনফরমেশন আছে ওইটা দেখি। ওর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এল এ লিখলাম, ওর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার। এরপর ওর ক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে, দেখি তো ক্ষেত্রফলের মান হবে এই যে এ এ এটা দেওয়া আছে কত 1 মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ারে রাখলে তো হবে না, আমাদের মিটার স্কোয়ারে নিয়ে যেতে হবে। তাহলে মিটার স্কোয়ারে নিব কীভাবে, 10⁻6 দিয়ে গুণ করে। তাহলে 1কে 10⁻6 দিয়ে গুণ করলে 10⁻6 মিটার স্কোয়ার। এরপর চলে আসি, এরপর এই তারের ক্ষেত্রে আর কি ইনফরমেশন, এই যে গ্রাফটা দেওয়া আছে, দেখো তো এই যে গ্রাফের ক্ষেত্রে এ তারের জন্য গ্রাফ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এ তারের জন্য গ্রাফের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, ও দৈর্ঘ্য বৃদ্ধির মান পাচ্ছি 15 × 10⁻6 মিটার, অর্থাৎ এই বরাবর দৈর্ঘ্য বৃদ্ধিটা মাইক্রোমিটার এককে দেওয়া আছে। তাহলে আমরা ও দৈর্ঘ্য বৃদ্ধি দ্যাট ইজ স্মল এল এ এটার মান কত দেওয়া আছে, এই যে দেখো এর ক্ষেত্রে 15, যেটা কত এককে 10⁻6 এককে। তাহলে আমরা লিখতে পারি ওর ক্ষেত্রে আছে 15 মাইক্রোমিটার বা 15 × 10⁻6 মিটার। ক্লিয়ার জিনিসটা, এই যে গ্রাফের মধ্যে কি করা আছে 10⁻6 মিটার এককে দেওয়া আছে। সো আমরা কি করছি, ওর যে মানটা আছে ওইটাকে জাস্ট 10⁻6 সহ লিখছি। এবার আসি, এবং ওর ক্ষেত্রে বলের মান দেওয়া আছে। দেখো তো এ তারের ক্ষেত্রে বলের মান কত হিসেবে আছে, এ তারের ক্ষেত্রে বলের মান আছে 4 নিউটন। এই যে বলের ক্ষেত্রে নিউটন এককে আছে, তাহলে ওর ক্ষেত্রে এফ এ এটা মানে আমরা লিখতে পারি 4 নিউটন। এই যে গ্রাফ থেকে এর যে মানগুলো আছে, দেখো তো এর মান হচ্ছে এটা এবং এর মান হচ্ছে এটা, তাহলে ওই দুইটা মান আমরা লিখে ফেললাম। এবার বলছে কি বের করতে, ওর ক্ষেত্রে ইয়ং এর গুণাঙ্ক বের করো। তো আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র জানি, খুবই ইজি। ইয়ং এর গুণাঙ্কের সূত্র কি, y = f ক্যাপিটাল L / a স্মল l। যেহেতু এ তারের জন্য এই জন্য y এ দিলাম, ওর ক্ষেত্রে f এ দিলাম, l এ দিলাম, a এ দিলাম, l এ দিলাম, ঠিক আছে। এবার জাস্ট মানগুলো বসাই দিব আমরা। দেখি তো এফ এর মান কত দেওয়া আছে আমাদেরকে 4 নিউটন, 4 × এল এ অর্থাৎ ওর দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার, ডিভাইড বাই ওর ক্ষেত্রফল দেওয়া আছে কত 15 × 10⁻6 ইন্টু ওর দৈর্ঘ্য ওর ক্ষেত্রফল দেওয়া আছে 10⁻6, শুধু ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 10⁻6, আর ওর দৈর্ঘ্য বৃদ্ধি দেওয়া আছে 15 × 10⁻6, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে যে অ্যান্সারটা আসবে ওইটাই হবে কি আমাদের এখানকার অ্যান্সার। তাহলে ক্লিয়ার জিনিসটা, যে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা বের করার জন্য জাস্ট মানগুলো তোমাকে গ্রাফ থেকে কিছু মান নিতে হবে, আর হচ্ছে কিছু মান তোমাকে ডিরেক্ট সাপ্লাই করা আছে, জাস্ট আমরা ইয়ং এর গুণাঙ্কটা ডিরেক্ট কি করে ফেললাম, বের করে ফেললাম। আচ্ছা, গ নাম্বার কোশ্চেনটা খুবই ইজি দেখতে পাচ্ছ, কিন্তু ঘ নাম্বার কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং। তাহলে ঘ নাম্বার কোশ্চেনটাতে চলে আসি। ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে যে তার দুটির কোনটি কোন কাজে উপযোগী। আগে বুঝো ওদেরকে কি কাজে ইউজ করছিলাম আমরা। ওদেরকে ইউজ করছিলাম আমরা একটা দিয়ে বোঝাকে বাঁধছি, একটা বোঝাকে বাঁধছি একটা দিয়ে, অপরটা দিয়ে কি করছি টেনে নিয়ে গেছি। তাহলে একটু বুঝো তো, আমরা একটা বোঝা আছে আমাদের কাছে, ওই বোঝাকে একটা তার দিয়ে বাঁধা হয়েছে, ঠিক আছে, চারপাশ দিয়ে বাঁধছি আমরা যাতে বোঝাটা কি হয়ে না যায়, পড়ে না যায়, এবং আরেকটা তার দিয়ে ওই বোঝাটাকে কি করে নিছি আমরা, টেনে নিয়ে গেছি। তাহলে একটু বুঝো আগে যে কোনটা দিয়ে আমরা বাঁধবো, কোনটা দিয়ে আমরা টানবো। বুঝিও, যেটা দিয়ে বাঁধবো বুঝে গেল ওই যেটা দিয়ে বাঁধা হইছে ওর ক্ষেত্রে পীড়নের অত মান লাগবে না। বুঝিও, ওর ক্ষেত্রে যদি পীড়নের মান কমও হয় ও ছিঁড়বে না, কিন্তু যাকে দিয়ে টানছি আমরা, বোঝাটা যদি একটু তুলনামূলক ভারী হয় তাহলে যেটা দিয়ে টানা হইছে ওইটার মধ্যে বল বেশি প্রয়োগ হবে, ফলে ও যদি ছিঁড়ে যায় তাহলে কি ওর কাজটা আর হইল না। অর্থাৎ বুঝে গেল যে দ্বিতীয় তারটা আছে যার ক্ষেত্রে আমরা টানছি, অর্থাৎ যেই তারটা দিয়ে আমরা টানছি ওকে কি হইতে হবে, যে ওর পীড়নের মানটা, অর্থাৎ ছেঁড়ার জন্য যে পীড়নটা দরকার অসহ পীড়নের মানটা কি হইতে হবে, বেশি। আবার বুঝো, যেই তারটা দিয়ে আমরা টানছি ওই তারটার ক্ষেত্রে আমরা কি করব, ওই তারটার ক্ষেত্রে হচ্ছে ও দ্রুত ছিঁড়তে পারবে না, কারণ টানাটানি করলে ওর ওপর বল প্রয়োগ হবে বেশি। তাহলে ও যদি ছিঁড়ে যায় তাহলে তো আর ওরকে দিয়ে কাজটা হইল না। তাহলে কাজ হইতে হবে কি, যে ওর ক্ষেত্রে অসহ পীড়নের মানটা হইতে হবে কি বেশি। কেন অসহ পীড়নের মান বেশি, যত বেশি অসহ পীড়ন হবে ওর, ও ছিঁড়তে তত বেশি কি লাগবে, বল লাগবে, অর্থাৎ ওকে দিয়ে টানাটা তখন কি হবে, নিরাপদ হবে, ও আর ছিঁড়ে যাবে না। তাহলে বোঝা গেল যেই তারের ক্ষেত্রে অসহ পীড়ন বেশি হবে ওই তারটা টানাটানির জন্য উপযোগী হবে, ঠিক আছে, টানাটানির জন্য উপযোগী। তাহলে যে তারের ক্ষেত্রে অসহ পীড়ন বেশি ওর ক্ষেত্রে আমরা বলতে পারি যে ও টানাটানির জন্য অধিকতর কি হবে, উপযোগী হবে। তাহলে আমাদের কাজই হবে একটা, যে দুইটা তারের জন্য আমরা কি বের করার ট্রাই করব, অসহ পীড়ন বের করার ট্রাই করব। তাহলে চলো আসো প্রথমে এ তারের জন্য খেয়াল করি। তাহলে এ তার, এটা হচ্ছে ঘ নাম্বারের অ্যান্সার। তাহলে এ তারের ক্ষেত্রে আমরা কি বের করার ট্রাই করব, অসহ পীড়ন বের করার ট্রাই করব। তাহলে আমাদের সূত্র কি, আমরা জানি হচ্ছে y = f ক্যাপিটাল L / a স্মল l। যেহেতু এ তার, এ দিলাম, এ দিলাম, এ দিলাম, এ দিলাম, এ দিলাম।
এবার আসো, ওর ক্ষেত্রে কি লাগবে, আমার অসহপীড়ন বা পীড়নের মানটা লাগবে। তাহলে ও কতটুকু পীড়ন খাচ্ছে এই জায়গা থেকে আমরা এফ বাই এ এর মানটা বের করলেই হয়ে যাবে। তাহলে এফ বাই এ এর মান কীভাবে বের করবো দেখো তো, এফ এ ডিভাইড বাই ওয়াই এ সমান কি আসবে, এটা এই পাশে গুণ হবে ওয়াই এ ইন্টু স্মল এল এ ডিভাইড বাই ক্যাপিটাল এল এ। কথাটা বুঝে গেছে? তাহলে এবার আসো তো ইয়ংয়ের গুণাঙ্ক, এ তারের যে ইয়ংয়ের গুণাঙ্কটা আছে এটা অলরেডি আমরা কোনটা থেকে বের করছিলাম, যে এ তারের ইয়ংয়ের গুণাঙ্ক অলরেডি আমরা গ নাম্বার কোশ্চেন থেকে কি করে আনছি, বের করে আনছি। তাহলে আমরা এই জায়গা থেকে জাস্ট ইয়ংয়ের গুণাঙ্কের মানটা গ নাম্বার থেকে পেয়ে বসাই দিব, অর্থাৎ এটা গ নাম্বার থেকে পাইছি আমরা। এরপর স্মল এল এ যে ও কতটুকু বাড়ছে ওইটার মান আমাদের কাছে আছে, এই যে দেখো তো ও কতটুকু বাড়ছিল, এই যে ওর দৈর্ঘ্য বৃদ্ধি ছিল 10⁻⁶ মিটার, সরি ওর দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছিল কত 15 × 10⁻⁶। তাহলে স্মল এল এর মান আমরা জানি 15 × 10⁻⁶, ক্যাপিটাল এল এ। ওর দৈর্ঘ্য কতটুকু, এই যে দেখো তো ওর দৈর্ঘ্যটাও দেওয়া আছে আমাদেরকে 1 মিটার, তাহলে সুন্দর মতো এটার জায়গায় আমরা 1 মিটার বসাই দিব। তাহলে কাজ হয়ে গেল, যে এই জায়গা থেকে আমরা ওর কিসের মান পেয়ে যাচ্ছি, যে ও কতটুকু পীড়ন সহ্য করলো, ও কতটুকু কি সহ্য করলো, পীড়ন সহ্য করলো। এরপর আসো, এরপর আমরা কি করলাম এরপর আমরা এ তারের ক্ষেত্রে তাহলে পীড়নের মান পেয়ে গেছি। সেমভাবে বি তারের জন্য আমরা কি বের করতে হবে, পীড়ন, যে ও কতটুকু পীড়ন সহ্য করতে পারতেছে। তাহলে ওর ক্ষেত্রে পীড়নের মান ওয়াই বি ইকুয়াল টু আসবে এফ বি ক্যাপিটাল এল বি ডিভাইড বাই এ স্মল বি এল স্মল বি। তাহলে ওর ক্ষেত্রে এফ বাই এ এই মানটাকে আমাদের বের করতে হবে, এফ বাই এ এই মানটা বের করার জন্য আমরা কি করব, তাহলে স্মল এল এ পাশে গুণ হয়ে যাবে, তাহলে এফ বি বাই এ বি সমান আসবে ওয়াই স্মল বি ইন্টু স্মল এল বি ডিভাইড বাই ক্যাপিটাল এল বি। ক্লিয়ার জিনিসটা? এবার আসো, তাহলে ওয়াই বি এর মান কত, আমাদেরকে ডিরেক্টলি দেওয়া আছে ওয়াই বি এর মান কত 1.2 × 10⁻11 ইন্টু স্মল এল বি। দেখো তো ওর ক্ষেত্রে কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয়েছে, দেখো তো এই যে ও হচ্ছে বি তার, এটা হচ্ছে বি তার, তাহলে বি তারের ক্ষেত্রে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হচ্ছে 10 × 10⁻⁶, এই যে ও 10⁻⁶ এককে দেওয়া আছে, তাহলে 10 × 10⁻⁶, এবং ওর দৈর্ঘ্য কতটুকু দেওয়া আছে আমাদেরকে, এই যে দেখো ওর দৈর্ঘ্য দেওয়া আছে কত মিটার, 2 মিটার, তাহলে ডিভাইড বাই 2। ক্লিয়ার জিনিসটা? এই জায়গা থেকে আমরা ওরও কিসের মান পেয়ে যাব, ওর ক্ষেত্রেও পীড়নের মানটা পেয়ে যাব, এফ বি বাই এ বি। এবার আসো, যার ক্ষেত্রে পীড়নের মান বেশি হবে, আমরা বলছিলাম ওর ক্ষেত্রে আমরা ইজিলি টানাটানি করতে পারবো, যে ও এত পীড়ন সহ্য করতে পারতেছে, অর্থাৎ যার ক্ষেত্রে ওর পীড়ন সহ্য করার ক্ষমতাটা বেশি হবে, যার ক্ষেত্রে ওর পীড়ন সহ্য করার ক্ষমতাটা কি হবে, বেশি হবে, ওকে ইজিলি আমরা কি করতে পারবো, টানাটানি করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে ইজিলি এই জায়গা থেকে পীড়ন বের করার পর যার ক্ষেত্রে পীড়ন বেশি সে অধিক বল সহ্য করতে পারে, সে অধিকতর বল কি করতে পারবে, সহ্য করতে পারে। সে যদি বেশি বল সহ্য করতে পারে, যে বেশি বল সহ্য করতে পারবে ওকে দিয়ে আমরা কি করব, টানাটানি করব। তাহলে তাকে দিয়ে বোঝা টানতে হবে, তাকে দিয়ে বোঝা টানতে হবে। যাকে দিয়ে বোঝা টানবো, একজনকে দিয়ে যদি বোঝা টানি আর একজনকে দিয়ে বোঝাটা কি করতে হবে, বাঁধতে হবে, তাহলে অপরজনকে দিয়ে বোঝা বাঁধতে হবে, অপর তার দিয়ে বোঝা বাঁধতে হবে। কেন? কারণ যে তারটা দিয়ে বোঝা বাঁধবো ওর ক্ষেত্রে পীড়ন সহ্য করার ক্ষমতা কম, সো ওকে দিয়ে যদি টানাটানি করি আমরা অল্প একটু টানার পরে দেখা যাবে বোঝাটা কি হয়ে যেতে পারে, ছিঁড়ে যেতে পারে। তাহলে যার ক্ষেত্রে বেশি পীড়ন সহ্য করার ক্ষমতা আছে ওর ক্ষেত্রে আমরা কি করতে হবে, টানাটানির উপযোগী। এটা আমরা আমাদের যখন লেকচারগুলো পড়াইছিলাম তখন কিন্তু বলছিলাম যে অসহপীড়নের ইম্পর্টেন্স যখন বলছিলাম লেকচার নাম্বার 2-তে, তখন আমরা বলছিলাম যে যার অসহপীড়ন যত বেশি হবে ওকে তত বেশি কি প্রয়োগ করা যাবে, টান প্রয়োগ করা যাবে। তাহলে ইজিলি এই ম্যাথটা তখন কি হয়ে যাবে, সলভ হয়ে যাবে। তাহলে মাথায় রাখতে হবে যে কোশ্চেন বুঝে যে কোনটা দিয়ে টানলে ইজি হবে, তাহলে টানবো কার জন্য, টানা কাহিনীটা যুক্ত আছে অসহপীড়নের সাথে, ওইটা জাস্ট বের করব, তাহলে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে। তাহলে আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলো করলাম এগুলোই হচ্ছে বোর্ডের মধ্যে সবচেয়ে বলতে গেলে টাফ ম্যাথ। আসলে বাকি যে ম্যাথগুলো আছে সবই আসলে এটার মতো। তাহলে কোন ম্যাথগুলা স্থিতিস্থাপকতার টপিক থেকে আসছে ইদানিংকালে বোর্ডের মধ্যে, আমি বিগত বছরের বোর্ডগুলোর মধ্যে ওগুলো একটু দেখে ফেলি, আমি জাস্ট ওই ম্যাথগুলো বলে দিব যে সেমভাবে এই ম্যাথগুলো তোমরা করতে পারবা। তাহলে ওই ম্যাথগুলো তোমরা ট্রাই করবা নিজে বাসার মধ্যে। তাহলে আমরা বলছিলাম হচ্ছে যে আমাদের যেই 5টা ম্যাথ আমরা করছি এগুলো হচ্ছে সবচেয়ে টাফ ম্যাথ। ওই টাফ ম্যাথগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে বাকিগুলো তুমি বাসার মধ্যে ইজিলি করে ফেলতে পারবা। তাহলে অনুরূপভাবে কোনগুলো ট্রাই করবো, 2019-এর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল 4টা,
2017-এর রাজশাহী, 2016-এর কি ঢাকা বোর্ডটা। তাহলে এই ম্যাথগুলো যদি তুমি নিজে নিজে ট্রাই করো বাসার মধ্যে, তুমি খুব ইজিলি মিলাতে পারবে। দেখবা আসলে আমরা যে ম্যাথগুলো করাই দিছি ওই ম্যাথগুলোর অনুরূপ হুবহু এই ম্যাথগুলো। তাহলে সবার জন্য এটা আসলে তুমি বলতে পারো যে এটা আসলে এক প্রকার হোমওয়ার্ক, ঠিক আছে? সবাই এটা বাসার মধ্যে অবশ্যই ট্রাই করবা, দেখবা সবগুলো ম্যাথই আসলে সেম। তাহলে এই ম্যাথগুলো সবাই বাসার মধ্যে করবা। তাহলে নেক্সট লেকচারে দেখা হবে। নেক্সট লেকচারটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট লেকচার। ওইটাতে আমরা ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো কি করব, বিগত বছরের স্থিতিস্থাপকতার ইঞ্জিনিয়ারিং প্রশ্নগুলো অর্থাৎ বুয়েট, চুয়েট, কুয়েটগুলো সলভ করব। তাহলে নেক্সট লেকচার পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।